হ্যাঁ, বলো কি? এত সুন্দর ফুল তোমার পছন্দ নয়? সবার তো গোলাপ ফুল পছন্দ, তুমি দেখি উল্টো। হ, আমি উল্টো। এবার আমারে জ্বালানো বাদ দেন। আমি তোমাকে জ্বালাচ্ছি কোথায়? আপনি আমারে জ্বালাবেন না। না তো। আপনি দেখি ভারী মিশা কত কন। বকুল, আই এম রিয়েলি সরি। বুবুরা কই? আগে তোমাকে ক্ষমা আগে আমাকে ক্ষমা করো, তারপর নিয়ে যাব। আপনি সুযোগ নিতেছেন আবার। জোভান আর কিছু বলল না। বকুলকে নিয়ে তৃষ্ণাদের কাছে নিয়ে এলো। তৃষ্ণা আর জায়ান দাঁড়িয়ে আছে। বকুল তৃষ্ণার পাশে গিয়ে দাঁড়ালো। তৃষ্ণার হাতে লাল গোলাপের একটা তোড়া। তৃষ্ণা বকুলকে উজ্জ্বল মুখ করে বলল, বকুল দেখ কত সুন্দর গোলাপের তোড়া তোর দুলাভাই আমাকে দিছে। তোর তো প্রিয় ফুল গোলাপ, ধর এটা তুই নে। বলেই ফুলের তোড়া বকুলের হাতে দিয়ে দিল। বকুল হাসি মুখে তা হাতে নিল। জোবান বিস্ময় ধরে রাখতে পারছে না। কত মিথ্যে বলল বকুল ওকে। মেয়েটা কত ফাজিল। জোবান কটমট করে তাকিয়ে আছে বকুলের দিকে। বকুল জ্বালাময়ী হাসি দিয়ে দেখাচ্ছে ওকে। আজকে বকুলের চলে যাওয়ার দিন। মনমরা হয়ে বকুল সবকিছু গুছিয়ে নিচ্ছে। আসার দিন কত হাসি খুশি মুখে এসেছিল। বাড়িতে ওর যেতে ইচ্ছে করছে না। এত আরাম পেয়ে কারো কি গ্রামে যেতে মন চায়? গতকাল ঘুরতে গিয়ে কিছু কসমেটিকও কিনে দিয়েছে দুলাভাই। সবকিছু ব্যাগে ভরে নিচ্ছে। তৃষ্ণাও মন খারাপ করে বসে আছে। বকুল ছিল বিধায় এতদিনও একজন সঙ্গী পেয়েছিল। দুই বোন ইচ্ছা মতন থাকতো, আবার সেই একাকিত্ব চলে আসবে। বুবু, তুমি আমার লগে চলো, যাই। আমার তো যাওয়া যাইব না রে। আজকে আমার শ্বশুর মানে তোর দুলাভাইয়ের বাবাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসবে। তিনি গুরুতর আহত না হলেও মোটামুটি আঘাত পেয়েছে। এখন আমি যাওয়ার কথাও বলতে পারবো না। বকুল এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরে বসে রইল। সকাল সকাল বকুলকে পাঠিয়ে দেওয়া হবে, কারণ যেতে তো কিছু টাইম লাগবে, যাতে দিনের মাঝে ওকে পৌঁছে দিয়ে আসা যায়। বাসায় কেউ নেই, কারো কাছে বিদায় নিতে পারল না বকুল। লিয়াও মন খারাপ করেছিল বকুলের জন্য। লিয়াও তৃষ্ণার সাথে বকুলকে এগিয়ে দিতে গাড়ি পর্যন্ত এলো। জান গাড়িতেই ছিল, শালিকাকে নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দিয়ে আসবে। বকুল গাড়িতে উঠবে তখনই জোভান আর উর্মি আসে আর একটা গাড়ি করে বাসায়। ওদের গাড়ি দেখে বকুল থেমে যায়। উর্মি গাড়ি থেকে নেমে ওদের দিকে এগিয়ে আসে। পেছনে জোভানও আসে। তোমার সাথে দেখা করার জন্য খুব তাড়াহুড়ো করে এলাম, আর একটু লেট হলেই তো গাড়ি মিস করে ফেলতাম। আফা, আপনি আমাগো বাড়ি যাইয়েন। তোমার বিয়ের সময় যাব। আচ্ছা, সাবধানে যেও। জান ভাইয়া, তুমি কি বকুলকে বাড়ি অবধি দিয়ে আসবে? হুম। বাবা তো বাড়ি আসছে, আসতে আর 10 মিনিট লাগবে। তোমাকে বাসায় থাকতে বলেছিল। জরুরি কোনো দরকার? মনে হয় আমাকে বলেছে তোমাকে যেন বাসায় থাকতে বলি, কোথাও যেন না যাও। বকুলকে একা কিভাবে ড্রাইভারের সাথে ছাড়বো? ওর সাথে জোভানকে পাঠিয়ে দাও। ভাবি, বকুলের সাথে জোভান গেলে কি তোমার কোনো সমস্যা আছে? তৃষ্ণা কি বলবে বুঝতে পারছে না, তাও মাথা নাড়িয়ে না বোঝালো। জান গাড়ি থেকে নেমে এলো, আর এদিকে জোভান মনে মনে ইয়েস বলে গাড়িতে উঠে বসলো। বকুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা বকুলকে গাড়িতে বসিয়ে দাঁড়িয়ে রইল। গাড়ি চোখের সামনে থেকে উধাও হতেই বাসার ভেতরে ফিরে এলো। রুমে এসে মনমরা হয়ে বসে রইল। জান তৃষ্ণার মনের অবস্থা বুঝতে পেরে বলল, তোমার বোনকেও আমাদের বাসায় পার্মানেন্টলি নিয়ে চলে আসি, এখানেই থাকবে তোমার সাথে। তৃষ্ণা বোকা চোখে তাকালো জায়ানের দিকে। বোন চলে গেছে, মুখটা এমন করে রেখেছো যেন বাসায় কেউ মারা গেছে। কি সব বলছেন? ফেসটা ঠিক করো। আপনাদের বাসার কারোর সাথে মিশতে পারছি না। সবাই আমাকে কেমন করে যেন দেখে। মনে হয় কেউ আমাকে পছন্দ করে না। বকুল ছিল, দুজন ছিলাম, এখনো চলে গেল। এজন্য একা একা লাগছে। আর তাছাড়া বকুল গতকাল আমাকে একটা জরুরি কথা বলতে চাইছিল। ঘুরতে যাওয়ার চক্করে সেসব মাথা থেকে বেরিয়ে গেছিল। আমার বউ মাশাআল্লাহ অনেক পছন্দ। আর কারো পছন্দের হওয়ার দরকার নাই, বুঝেছো? এজন্য তোমার এত মন খারাপ। আর বকুল হয়তো এমনি কিছু একটা বলতে চাইছিল, অত গুরুত্বপূর্ণ হলে বলেই যেত। আমার সামনে মুখ মলিন করে থাকবে না। তোমার মলিন মুখ আমার পছন্দ নয়। জায়ান এখন বসে আছে ওর বাবার রুমে। জায়ানের বাবা সাদিকুর রহমান, তিনি দিব্যি আয়েশি ভঙ্গিতে বিছানার উপর বসে আছেন। জায়ান তার সামনে মুখোমুখি বসে আছে।
সাদিকুর রহমান চিন্তিত মুখে জায়ানের দিকে তাকিয়ে বলে, আমার ওই ফাইল কে নিয়েছে আমি জানি জায়ান। এটাকে উদ্ধার তোমাকেই করতে হবে। আপনার হাতের কাছ থেকে ফাইলটা নিয়ে চলে গেল, আপনি কিছুই করতে পারলেন না, উল্টো হসপিটালে ভর্তি হয়ে 3 দিন থেকে আসলেন। তোমার উপরে রাগ সে আমার কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তুমি তাকে হ্যান্ডেল করো জায়ান, না হলে এবারের ইলেকশন আমি নিশ্চিত ফেল করব। ফাইলে কি ছিল? আমাকে এই ফাইলের বিষয়ে কিছু জানাননি কেন? সাদিকুর রহমান এবার ঘামতে লাগলো। বাবার এমন ভীত চোখ মুখ দেখে জায়ানের সন্দেহ আরো বাড়ল। উত্তর দিন বাবা, আপনি না বলে এভাবে ঘামতে থাকলে কিন্তু ফাইলটা পাবেন না, আর আমাকেও আপনার পাশ থেকে হারাবেন। তুমি আমাকে ভুল বুঝছো। ওই ফাইলের বিষয়ে তোমাকে সবই জানাতাম, কিন্তু জানানোর আগেই তো মিসিং, সুযোগ পাইনি। তুমি আগে এনে দাও, তারপর সব খুলে বলবো। সরি বাবা, আগে আপনাকে সব বলতে হবে। আমার উপর হুকুম করছো? আমি তোমার বাবা, ভুলে যেও না। আমিও তোমার ছেলে, সেটা ভুলে যেও না। সব না বললে আমার থেকে কোনো সাহায্যের আশা ভুলে যাও। তুমি চাও না এবার ইলেকশনে আমি জিতি? অবশ্যই চাই তুমি জিতো, কিন্তু সাদিকুর রহমান বুঝলো জায়ানকে সব না বললে সত্যি সে ওনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সাদিকুর রহমান টিস্যু নিয়ে কপালের ঘাম মুছে আমতামতা করে সব বলতে লাগলো। সব শুনে জায়ানের ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেল। পাশে থাকা কাচের গ্লাস ভর্তি পানি হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। আপনি এত বড় একটা ঘটনা ঘটিয়েছেন আমাকে ব্যবহার করে। ছি, এত কিছু করার পর এখনো আশা করছেন আমি আপনাকে সাহায্য করব? তোমাকে ব্যবহার করলেও কিন্তু শেষে তোমাকে বাঁচাতেই আমি ফাইলটা হাতিয়ে নিয়েছিলাম। ওই ফাইলটা না আনলে আমার কি আর ক্ষতি হতো? তোমার বেশি ক্ষতি হবে। তোমার জন্য কিন্তু আমি এতটা সহ্য করেছি, হসপিটালে পড়েছিলাম। এতটা অন্যায় করে এখন এইটুকু পুণ্য দিয়ে আপনি সেটাকে ঢাকতে পারবেন না। কাজটা আপনি একদমই ঠিক করেনি, একদমই না। এর জন্য যদি আমাকে সাফার করতে হয়, ভুলে যাব আপনি আমার বাবা। মাইন্ড ইট। জায়ান রাগে গজগজ করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেল। জেসমিন বেগম জায়ানকে রাগান্বিত অবস্থায় বেরিয়ে যেতে দেখে রুমে এসে স্বামীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সাদিকুর রহমান গম্ভীর মুখে বলল, কিছু না। ফ্লোরে ভাঙা কাজ দেখে বলল, এসব কি? যাও তো এখান থেকে। জেসমিন বেগম ধমক খেয়ে সত্যি বেরিয়ে গেল রুম থেকে। দীর্ঘ কয়েক ঘন্টা পর বকুলদের বাড়ির কাছাকাছি চলে এলো গাড়ি। গাড়ি থেকে নেমে বকুল ড্রাইভারকে বাড়ি যাওয়ার জন্য তোষামত করতে লাগলো, কিন্তু একবারও জোভানকে যেতে বলল না। এদিকে জোভান বকুলের বলার অপেক্ষা রইল না। গাড়ি থেকে নেমে বকুলের আগেই বাড়ি চলে গেছে। ড্রাইভার গেল না। গাড়ি রেখে বকুল বাড়ির পথে হাঁটতে লাগলো। এপাড়া ওপাড়ার অনেক ছেলেমেয়েরা ওকে দেখে দৌড়ে এলো, আর এলাকার অনেকের সাথে রাস্তায় দেখা হলো। সে বকুলকে বলল, হ্যাঁ রে বকুল, শহরে গিয়া তো তোর বেশি পরিবর্তন হইয়া গেছে। ফর্সা মোটা তাজা হইয়া গেছিস শহরের আলো বাতাস খাইয়া। বকুল খুব ভাব নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি এসে বকুল দেখলো জোভান উঠোনে কাঠের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে দাঁত কেলিয়ে। বকুলকে দেখে বলল, তোমার বাড়ি তুমি আসতেই পারলে না? আমি দেখো কত আগে এসে বসে আছি। এক গ্লাস পানি খাওয়া তো বকুল। জোভানকে এতক্ষণ তৃষ্ণার মা জিজ্ঞেস করেছে কি খাবে, জোভান না করেছে। এদিকে তৃষ্ণার মা কিছু বানিয়ে আনার জন্য আগুন ধরাচ্ছে। তৃষ্ণার ভাবি বাসায় নাই, সে গেছে বাপের বাড়ি। জোভানের দিকে তাকিয়ে ভেঙচি কেটে পানি না দিয়ে বকুল রুমে চলে যাচ্ছিল। রান্নাঘর থেকে তৃষ্ণার মা চিৎকার করে বকুলকে বলে জোভানকে পানি দেওয়ার জন্য। বকুল রাগে গজগজ করে টিউবওয়েল থেকে গ্লাস ভর্তি করে পানি এনে জোভানকে দেয়। এই বকুল ফুল, তোমার রাগ কি কমেনি? আপনি এইখানে বইয়া রইছেন জ্ঞান, পানি খাইয়া বিদায় হন। বকুল রাগ কমাও। তুমি কিন্তু আমারে বিয়ে করলে যমজ সন্তানের মা হতে পারবে। কি কোন সব? আমার অবশ্য এখনই বিয়ের বয়স হয়নি, তবুও তুমি রাজি থাকলে আমিও রাজি। ওইটা কি কথা কইলেন আপনি? ঠিক কথাই বলছি। আমার ফ্যামিলিতে কিন্তু সব যমজ সন্তান হয়। দেখো না, আমরা ভাই বোন সবাই যমজ। আবার আমার এক পিসির 2 ছেলে মেয়েও, ওরাও যমজ। আমাদের গোষ্ঠীতে নাকি যত সন্তানই হয় তারাই সবাই যমজই হয়। বকুল মুখটা হাঁ করে আবার বলল, আপনিও কি যমজ? আপনার আবার যমজ কে? উর্মিকে দেখো না, আমরা তো যমজ ভাই বোন। আপনি মিছা কথা কইয়াছেন। উর্মি আপু আপনি ছোট বোন, আর আপনারা দুইজন তো
একরকম দেখতে না, তুলা ভাই আর তার ভাইয়ের মতো। যমজ হলে কি তারা শুধু একরকম দেখতে হয় নাকি গাধি? আমি আর উর্মি হচ্ছে অমিল যমজ। আপনার কথা আমার বিশ্বাস হয় না। উর্মিকে জিজ্ঞেস করো, ও বললে তো বিশ্বাস হবে। তারে আমি কই পামো? কল দেব? আমার বুবুরও তাইলে যমজ বাচ্চা হইব। আমাকে বিয়ে করলে তোমারও হবে। আপনি মানুষ সুবিধার না, আপনারে আমি বিয়া করতাম না। যান দূর হন আমাগো বাড়ি থিকা। বকুলের মা চেঁচিয়ে ডেকে উঠল। বকুল ভেতরে গিয়ে থালা হাতে এলো। জোভান বলল, বলো রাগ কমেছে, তাহলেই খাবো, নচেত উঠে চলে যাব। আর আর কিন্তু রাগ ভাঙানোর জন্য আমাকে খুঁজে পাবে না। এমন কইরা বলছেন যেন আপনি চইলা গেলে আমি কান্দুম। জোভান সত্যি কিছু না খেয়ে চলে গেল। বকুল থালা চেয়ারের ওপর রেখে পেছন পেছন এগিয়ে এলো। যান, মাফ কইরা দিলাম, কিন্তু সত্যি আপনারে আমি খারাপ পোলাই কমু। রাগ করলেও আমি ভালো পোলা হইতে পারবেন না। জোভান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো বকুলের দিকে। বকুল বাড়ির ভেতর চলে এলো। জান একটা মেয়ে ঠিক করেছে যে বাসায় এসে তৃষ্ণাকে 2 ঘন্টা করে পড়াবে প্রতিদিন। তৃষ্ণার জন্য যাবতীয় বইপত্র, খাতা কলম সবকিছুই কিনে আনা হয়েছে। তৃষ্ণা যেহেতু একেবারেই পড়ালেখা করেনি, ওর একেবারে প্রথম থেকে সবকিছু পড়তে হবে, একদম অ থেকে। তৃষ্ণা বইয়ের তাকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এইসব বই নাকি ওকে পড়তে হবে। 2-3টা বই এনে উল্টে পাল্টে দেখছে। জায়ান গভীর চিন্তায় বিভোর হয়ে আছে। তৃষ্ণা আর চোখে জায়ানকে তাকিয়ে দেখছে। এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না বলে এইদিক ওইদিক ঘুরছে তৃষ্ণা। নিজের মনোযোগ বিচ্ছিন্ন করে তৃষ্ণার দিকে তাকিয়ে জায়ান গম্ভীর গলায় বললেন, আমাকে না দেখে বই এনে পড়তে বসো। তৃষ্ণা থতমত খেয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি আপনাকে দেখছিলাম? আপনি তো একবারও আমার দিকে তাকাননি। তোমার গতিবিধি বুঝতে আমার তোমার দিকে তাকাতে হয় না। আমি কেন আপনাকে তাকিয়েও বুঝতে পারি না? আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি তার এক বিন্দু আমাকে ভালোবাসো না, তাই। তৃষ্ণা চোখ বড় বড় করে জায়ানের দিকে তাকিয়ে আছে। এটা কি বললেন উনি? আমি ওনাকে ভালোবাসি না? তৃষ্ণা জায়ানের দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, এসব কি বলতেছেন? আমি আপনারে অনেক ভালোবাসি, সত্যি। জায়ান 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে হাসি হাসি মুখ করে বলল, রিয়েলি? তাহলে তোমাকে আমি যতটা বুঝি তুমি আমাকে বুঝো না কেন? তৃষ্ণা এবার চুপ মেরে গেল। সত্যি তো, ও তো জায়ানকে একদমই বুঝতে পারে না। বোঝার চেষ্টা করলে তালগোল পাকিয়ে মাথা খারাপ হয়ে যায়। মানুষটা কেমন জটিল লাগে, তাকে বোঝবার ক্ষমতা যেন নাই ওর। ও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। জায়ানের ঠোঁটের কোণের হাসি তৃষ্ণার বোকা চাহনি দেখে আরো প্রশস্ত হলো। তৃষ্ণা মাথা নিচু করে বলল, তার মানে আমি আপনারে ভালোবাসি না? কিন্তু বিশ্বাস করেন, আমি তো আপনারে অনেক ভালোবাসতাম, এটাই সত্যি ছিল। কিন্তু আমার ভালোবাসাটা যে হয়নি, আমি তো বুঝতে পারি নাই। কি করলে আমি আপনারে আপনার থেকেও বেশি ভালোবাসতে পারবো বলেন তো? যেদিন তুমি আমার দিকে তাকিয়ে আমার মনের খবর ধরে ফেলতে পারবে সেদিনই বুঝতে পারবে তুমি আমাকে ভালোবাসো। আর এখন যেটা ভাবছো সেটা ভালোবাসা না। আমি তোমার হাজব্যান্ড, এজন্যই তুমি ভাবো তুমি আমাকে ভালোবাসো। এটা হচ্ছে পরিস্থিতিতে পড়ে ভালোবাসা। কিন্তু যেদিন সত্যি ভালোবাসবে আমাকে সেদিন তোমাকে বুঝতে হবে না, মুখেও বলতে হবে না ভালোবাসো। তা তোমার চোখের ভাষাই থাকবে, যেটা আমি এক পলক দেখলেই বুঝতে পারবো। জায়ানের রচনা সমান এত কথা তৃষ্ণার মস্তিষ্কে কতটুকু ঢুকলো জায়ান বুঝল না। কিন্তু নিজের কথা শেষ করে বিছানায় বসে তৃষ্ণাকে আদেশের সুরে বললেন, ওখান থেকে ওই নীল কালার বইটা নিয়ে আসো। তৃষ্ণা হাঁ করে জায়ানের দিকে তাকিয়েছিল। জায়ানের ধমক শুনে দৌড়ে বইয়ের তাকের সামনে গিয়ে দাঁড়ালো। জায়ানের ইশারা করা বইটা বের করে এগিয়ে আসলো। দাঁড়িয়ে না থেকে আমার সামনে এসে বসো। কেন? মূর্খ থেকে শিক্ষিত বানাবো তোমায়। আমি লেখাপড়া করুন না। অনেক কষ্ট পড়ালেখা করতে আমাকে এলাকায় যারা করতো আমি দেখছি। ছোটকালে আম্মা স্কুলে যাইতে কইয়া বলতো পড়ালেখা করলে নাকি অনেক বড় ঘরে বিয়া হয়, সুন্দর স্বামী হয়। আমাকে অত টাকা পয়সা ছিল না, এর জন্য লেখাপড়া করতে পারি নাই। কিন্তু তাও দেখেন, হ্যাঁ, আমার কত সুন্দর স্বামী হইছে। আমার কপাল অনেক ভালো, সবাই কয়। আমি এখন আর কষ্ট কইরা পড়তে পারুম না, আমি শুধু স্বামী সন্তান নিয়ে সংসার করুম। বলেই তৃষ্ণা লজ্জায় লাল হতে লাগলো।
জায়ান মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। শেষের কথা শুনে হাঁ হাঁ করে হেসে উঠল। জায়ান আহনাফের বউ হয়েছ, তোমাকে তো শিক্ষিত উপযুক্ত হতেই হবে। সুন্দর স্বামী পেয়েছো, বড়লোক স্বামীর বাড়ি পেয়েছো লেখাপড়া ছাড়াই, কিন্তু এখন তোমাকে লেখাপড়া করে শিক্ষিত হতে হবে। স্বামী সন্তান নিয়ে সংসার করবে, আচ্ছা স্বামী সন্তান নিয়ে সংসার তুমি করবে, কিন্তু আগে লেখাপড়া করে নিজেকে উপযুক্ত করে তুলবে, এরপরই তোমার সকল ইচ্ছা পূরণ হবে। আপনি দেখি অনেক কিপটা লোক, আমারে পড়ালেখা করাইয়া কি চাকরি বাকরি করাইবেন? আপনারা কত বড় লোক, আমার লেখাপড়া করে কি লাভ? মানুষ তো পড়ালেখা করে বড় লোক হওয়ার জন্য, টাকা পয়সা ইনকাম করতে। আমার তো এসব দরকার নাই। আমি কেন সংসার বাদ দিয়ে এখনই স্কুল কলেজ যাবো? আমার যা আছে তাতে আমার সন্তান এবং তার সন্তানরাও বসে খেতে পারবে, কিন্তু তবুও তোমাকে লেখাপড়া করতে হবে। আর এত যুক্তি দেখিয়ে লাভ নেই। আমি কৃপণ নাকি সেটা দেখতেই পাবে, কিন্তু তোমাকে লেখাপড়া করে চালাক চতুর একজন স্বনির্ভর নারী হতে হবে। আমি যদি না থাকি তখন যাতে তোমাকে আমার অবর্তমানে কেউ কষ্ট দিতে না পারে, ঠকাতে না পারে। তুমি যদি এমন বোকা থাকো তাহলে তোমার স্বামীর এত টাকা পয়সাও তুমি ভোগ করতে পারবে না, সবাই তোমাকে ঠকিয়ে দেবে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে তোমায় যাতে আমার অবর্তমানে তুমি সব দিকে নিজে সামলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারো। কেউ যেন তোমাকে ঠকানোর সাহস অবধি না পারে। আমারে ছেড়ে আপনি কোথায় যাবেন? ছলছল চোখে বলল তৃষ্ণা। জায়ান তৃষ্ণার দুই গালে হাত রেখে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, পাগলি, এত মিষ্টি একটা বউ রেখে আমি কোথায় যাব? তাইলে কেন বললেন আপনার অবর্তমানে আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে? ধরো হুট করে তোমার এই বরটা মরে গেল, তখন তোমার কি মাথা উঁচু করে দাঁড়াতে হবে না? মরার কথা শুনে তৃষ্ণা ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠল। নাকের জল চোখের জল এক করে কাঁদছে। জায়ানের হাত গাল থেকে ছাড়িয়ে জায়ানকে জড়িয়ে ধরে কাঁদছে। নাক মুখ জায়ানের শার্টে ডলছে। জায়ান পড়ল বিপাকে। একে কি বুঝাতে এলো আর এ কি বুঝলো? বাচ্চার মতো কাঁদছে। বাচ্চা বউ বিয়ে করা যে কি জ্বালা তা ও হাড়ে হাড়ে টের পাচ্ছে। জায়ান আর কি করবে? তার বাচ্চা বউয়ের কান্না থামানোর জন্য মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। বউ, সরি বউ, আমি কোনোদিনও মরবো না তোমাকে ছেড়ে। মরতে গেলেও তোমাকে সাথে নিয়ে যাব। কান্না থামাও প্লিজ, আমার বুকে রেখে আমি একা কোথাও যাব না। স্বামীর আহ্লাদি কথা ভালোবাসা দেখে তৃষ্ণার কান্নার গতি কমে এলো। তৃষ্ণার কান্না থেমে এসেছে দেখে জায়ান এবার বলে উঠল, কাল তোমার মাস্টার আসবে, যে তোমাকে প্রতিদিন 2 ঘন্টা করে পড়াবে। সে যেভাবে পড়ায় যা বলে তাই শুনবে বাধ্য মেয়ের মতো, বুঝতে পেরেছো? তৃষ্ণা জায়ানকে ছেড়ে উঠে বসল। জায়ান তৃষ্ণার কপালে একটা চুমু দিয়ে বলল, বুঝতে পেরেছো? সত্যি আমার পড়তেই হবে? আমাকে কি স্কুলেও যেতে হবে? না, তুমি তো কিছুই পারো না। তোমাকে কি এখন ক্লাস 1-এ ভর্তি করাবো? তুমি এখন বাসায় পড়বে, আর মাস্টার এসে বাসায় তোমার পরীক্ষা নেবে। বয়স অনুযায়ী এবার তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে। 1 মাস উনি তোমাকে একবার পড়াবে, তারপর আরেকটা মাস্টার রেখে দেবো, তারপর তোমাকে 2 বেলা পড়ানো হবে। তোমাকে তাড়াতাড়ি সব কিছু আয়ত্তে নিতে হবে। আমার সাথে কোথাও বেড়াতে গেলে তোমাকে আমার উপযুক্ত হতে হবে। তুমি চাকরি না করো, আমার উপযুক্ত হওয়ার জন্য হলেও শিক্ষিত হওয়ার চেষ্টাটুকু অবধি করো প্লিজ। জায়ান তৃষ্ণার কথায় হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এতটা সরল কেউ হয়? এভাবে কেউ তার স্বামীকে আর একটা বিয়ে করে আনবে কিনা কেউ জিজ্ঞেস করে? বোকা বউ আমার। জায়ান নিজের বউকে নিজেই প্রথম পড়তে বসালো। বলে দেবে কি আর? তৃষ্ণা নিজেই বলে দিল। জায়ান বলল, তুমি এগুলো আবার শিখলে কোথায়? তুমি তো স্কুলের গণ্ডি অবধি কখনো পেরোনি। তৃষ্ণা গর্বিত গলায় বলল, আমি যদি শিক্ষিত না হই তাহলে কি আপনি আবার আরেকটা শিক্ষিত বউ বিয়ে করে নিয়ে আসবেন নাকি? স্কুলে যাইনি তো কি হয়েছে? এমন অনেক পড়াই আমি পারি, এগুলো শেখার জন্য আবার স্কুলে যেতে দরকার হয়নি। আমাদের ওখানে এক মাস্টার থাকতো, সে প্রতিদিন বিকেলে অনেককে পড়াতো। আমাদের এলাকার সবাই তার কাছে পড়তো। আমিও সেখানে গিয়ে বসে সবার পড়া দেখতাম। মাস্টার তো অনেক ভালো ছিল। সে আমাকে ডেকে ক্লাসে নিয়ে বসাতো। সবার পড়া শুনতে শুনতে আমি অনেক কিছুই শিখেছিলাম। ভেরি গুড। দুজনে মাস্টার নিয়ে কথা বলছিল। বলার ছেলে হঠাৎ তৃষ্ণা বলে উঠল, জানেন, মাস্টারটা না খুব ভালো ছিল। আমাকে অনেক পড়া শেখাতো, কিন্তু আম্মায় না আমাদের যাইতে দিত না বেশি। খালি বকতো, বলতো পোলা মাইনসের কাছে কিসের যাও।
সে তো আমার উপকারই করছে, তাই না? তাও আম্মাই আমারে যাইতে দিত না। আমায় যদি মানা না করতো তাইলে আমি অনেক পড়া শিখতে পারতাম। তোমার ওই মাস্টারটা ইয়াং ছেলে ছিল? ইয়ং আবার কি? কথা বুঝো না? সে কি অবিবাহিত ছিল? আমাগো মাস্টার তো বিয়া করে নাই। তিনি তো শহরের মানুষ, আমাদের ওইখানে স্কুলে চাকরি করতো। আর শুধুই কি পড়তে যেতে, নাকি আবার ওই মাস্টারের সাথে তোমার কোনো রিলেশন ছিল? গরম চোখে তাকিয়ে বলল জায়ান। তৃষ্ণা জায়ানের মুখভঙ্গি পরিবর্তন হতে দেখে শুকনো ঢোক গিলল। জায়ান শক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে জায়ান রেগে গেল কেন? মাস্টারের কথা শুনে আবার তিনিও কি আম্মার মতো আমাকে বকবে নাকি? ভয়ে তৃষ্ণার মুখটা একটুখানি হয়ে গেছে। বেশি কথা বলে আবার নিজের বিপদ ডেকে আনলো নাকি ভাবছে। জায়ান্তের ডাইনিং রুমে বসে আছে উর্মিকে দেখতে আসা পাত্রপক্ষ। পাত্র ঠিক করেছে উর্মির বাবা সাদিকুর রহমান। উর্মি যন্ত্রের মতো রেডি হয়ে পাত্রপক্ষের সামনে বসে আছে। ওর চোখ দুটো ছলছল করছে। ও জানে মিহির ওকে ভালোবাসে না, আর না কোনোদিন ভালোবাসবে। তাই শুধু শুধু বাবার কথা অমান্য করার কোনো মানেই হয় না। জায়ান ভাইয়াও তাকে বিয়েতে সম্মতি দিতে বলেছে। ভাইয়াকে আর তার পাশে পাওয়ার আশা করা বৃথা। আমি কষ্ট দিয়েছি সবটা না জানিয়ে। পাত্র উর্মির সাথে একা কথা বলার জন্য বলল। সাদিকুর রহমান সম্মতি দিয়ে উর্মিকে বলল, আরিফকে ভেতরে নিয়ে যাও উর্মি। উর্মি জড়সড় হয়ে উঠে দাঁড়ালো। উশসী হেসে উর্মির কানে বলল, আরিফকে ছাদে নিয়ে যাও। উর্মি প্রতিউত্তর না করে হাঁটা ধরল। কথা না বললেও উশসীর কথা শুনে ছাদেই নিয়ে এসেছে। আরিফ ছাদের রেলিংয়ে হেলান দিয়ে উর্মির দিকে তাকিয়ে আছে। উর্মি নীল রঙের শাড়ি পরে ওর সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। শাড়ির আঁচল আঙুলে পেঁচাচ্ছে তো খুলছে। আরিফ তাকিয়ে উর্মির দিকে। ও উর্মির অস্বস্তি টের পাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, নিশ্চুপ চেয়ে আছে। এদিকে উর্মি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সামনের মানুষটা কিছু বলছে না দেখে ওর অস্বস্তি আরো বেড়ে যাচ্ছে। আর চোখে বার কয়েক লোকটার দিকে তাকিয়েছে। লোকটা অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। এসব দেখে ওর আরো মিহিরের কথা মনে পড়ছে। ওর চোখ ছলছল করছে। এই লোকটা জেগে মিহির থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? অন্য একটা ছেলের সামনে এইভাবে সেজে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওকে ভেবেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। না চাইতে উর্মির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে একদম ছাদের ফ্লোরে গিয়ে পড়ল। আরিফের নজরে চোখের জল না এলে ও বুঝতে পারছে সামনের মেয়েটার কোনো কারণে বিশেষ মন খারাপ। দুইজনেই চুপচাপ রইল অনেকটা সময়। এবার আরিফ নিজেই কথা বলল, তোমার কি কোনো কারণে মুড অফ? উর্মি চমকে মাথা উঁচু করে তাকালো আরিফের দিকে, আর মাথা নেড়ে না বলল। আরিফ এবার ভালো করে উর্মির বিষণ্ণ মলিন মুখটার দিকে তাকিয়ে মনে মনে হাসল। ও কিছু একটা আন্দাজ করতে পেরেছে বোধহয়। শিওর? উর্মি বলল, ইয়েস। তুমি মুখ দিয়ে মিথ্যা বাক্য বললেও চোখ কিন্তু তোমার বিষণ্ণতা প্রকাশ করে দিচ্ছে, আর এতেই তোমাকে আমার কাছে মিথ্যাবাদী করে দিল। উর্মি থতমত খেয়ে অবাক চোখে তাকায় আরিফের দিকে। উর্মি অবাক গলায় বলল, কি সব বলছেন? বয়ফ্রেন্ড জানে আজকে যে তোমায় পাত্রপক্ষ দেখতে আসবে? উর্মি ঢোক গিলে বলল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি ভুল বুঝছেন। সব কিছু বলতে পারো, আমি মাইন্ড করব না। প্রথম দেখায় আমার তোমাকে পছন্দ হয়ে গেছে, তাই আমি নিচে গিয়ে বিয়ের জন্য সম্মতি দিব। আমার সম্মতি পেলেই এই বিয়ে তোমার বাবা ভাঙতে দেবে না কোনোভাবেই, কারণ এই বিয়ের পিছনে তার স্বার্থ আছে। তাই আমি সম্মতি দেওয়ার আগে আমাকে সব বন্ধু মনে করে জানাও, তাহলে না হয় পাত্রীকে বন্ধু ভেবে একটা উপকার করে দিব। উর্মি কি বলবে ভেবে পাচ্ছে না। বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা কি পাগল নাকি সেটাই ভাবছে। এমন অদ্ভুত তারা মানুষ ও কখনো দেখেনি। আপনি ভুল ভাবছেন, আমার সত্যি কোনো বয়ফ্রেন্ড নেই। মাথা নিচু করে বলল উর্মি। আরিফ বলল, তাহলে মুখটা এমন শুকনো করে রেখেছো কেন? আমাকে কি পছন্দ হয়নি? কার জন্য এই মন খারাপ? আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে সহ্যই করতে পারে না। একতরফা ভালোবাসা? সেরকমটাই ভাবতে পারেন। তাহলে তো ভালোই।
এই একতরফা ভালোবাসার জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না। এই বিয়েটা তাহলে হচ্ছে? আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে না ভালোবাসলেও আমি সারা জীবন একাই ওকে ভালোবেসে যাব। এতদিন তোমাকে ভালোবাসার কেউ ছিল না, তাই তুমি ওই গাধাকে একতরফা ভালোবেসে গেছো। কিন্তু এখন আর সেটা হবে না, কারণ তোমাকে ভালোবাসার কেউ চলে এসেছে। তার ভালোবাসার কাছে তোমার একতরফা ভালোবাসা ফিকে হয়ে যাবে। আমি জানি ও আমাকে কখনোই ভালোবাসবে না, কিন্তু আপনাকেও আমি ভালোবাসতে পারবো না কখনো। তাই এই বিয়েটা আর আমার পেছনে সময় নষ্ট না করেই ভালো হবে। কিন্তু আমি এই বিয়ে ভাঙার জন্য বাসায় কিছুই বলতে পারবো না, কারণ সেই মুখ আমার নেই। এখন আপনি এই বিয়েটা ভেঙে অন্য কাউকে নিজের জন্য চুজ করেন। চয়েস তো করেই ফেলেছি, এটাই ফাইনাল। তোমার কথা শেষ হয়ে থাকলে চলো এবার নিচে যাই, না হলে সবাই ভাববে প্রথম সাক্ষাতেই এত প্রেম করছে, এদের আজকেই বিয়ে পড়িয়ে দেই। উর্মি চোখ বড় বড় করে তাকালো। আরিফ বাঁকা চোখে তাকিয়ে চোখ টিপে নিচে চলে গেল। তৃষ্ণা পড়ার টেবিলে বসে আছে, ওর সামনে বসে আছে রুষা। রুষা 1 সপ্তাহ ধরে আসছে তৃষ্ণাকে পড়াতে। তৃষ্ণা হামি দিচ্ছে বারবার। বিকেলের টাইম, তবু ঘুমে তাকিয়ে থাকতে পারছে না। রুষার একটা কল আসে, ও উঠে তৃষ্ণাদের ব্যালকনিতে গিয়ে ফোন রিসিভ করে কয়েকটা কথা বলে আসে। এসে দেখে তৃষ্ণা টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। ও কয়েকবার ডাকে, তবুও তৃষ্ণার সাড়া আসে না। উপায় না পেয়ে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে। গেটের বাইরে জায়ানের সাথে দেখা হয়। জায়ান টাইম দেখে বলে, এত আগেই চলে যাচ্ছেন কেন? রুষা তৃষ্ণার ঘুমানোর কথা বলে। জায়ান রুষাকে বিদায় দিয়ে রুমে এসে দেখে তৃষ্ণা টেবিলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এমন করলে এই মেয়েকে লেখাপড়া শেখাবে কি করে? প্রতিদিন কোনো না কোনো বাহানা দিয়ে পড়ায় গাফিলতি করবেই। জায়ান তৃষ্ণার হাত ধরে একটানে চেয়ার থেকে দাঁড় করিয়ে দেয়। ঘুমের মাঝে এমন টান পেয়ে তৃষ্ণা ধরফরিয়ে ওঠে। সোজা হয়ে দাঁড়াতে পারে না। কাঁচা ঘুম, তাই চোখ ঘোলাটে হয়ে গেছে। ও হেলে জায়ানের বুকের উপর পড়ে। জায়ান তৃষ্ণা 2 কাঁধ ধরে নিজের থেকে সরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, পড়ার সময় কিসের ঘুম? হ্যাঁ, রাতভর ঘুমিয়েও এই সময় তুমি ম্যাডামকে বসিয়ে ঘুমিয়ে যাও? তৃষ্ণা কাচুমাচু মুখ করে বলে, খুব মাথা ব্যথা করছিল, আমি তাকাতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। রাতে কি আমি তোমায় ঘুমোতে দেই না যে তোমার পড়ার সময় ঘুম ধরে? আপনি যেভাবে জাপটে ধরেন আমার ঘুম হয় না, দম বন্ধ হয়ে আসে। যেখানে আমার অনেক কিছু করার কথা ছিল সেখানে শুধু আমি জড়িয়ে ধরি, এতেই তোমার ঘুম হয় না। আর কয়দিন পর যখন আরও কিছু করে জাগিয়ে রাখবো তখন তুমি কি করবে? আমি আপনার সাথে পরে কথা বলি, আমি একটু ঘুমাই আসি। বলেই তৃষ্ণা ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। জায়ান হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। জায়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। উর্মিকে পাত্রপক্ষ দেখে যাওয়ার পর উর্মি আর দরজা খোলেনি। জায়ান দরজা ধাক্কা দেয়, নো রেসপন্স। উর্মি বলে ডাকতেই দরজা খোলে। কিছু বলবে ভাইয়া? তোমাকে এই বিয়েটা করতে হবে, কষ্ট লাগলেও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আরিফ খুব ভালো ছেলে, আমি নিজে পছন্দ করেছি ওকে তোমার জন্য। ও আমার বোনের জন্য পারফেক্ট হবে। আশা করছি এই বিয়ের জন্য তুমি মন খারাপ করবে না। আমি মিহিরকে সত্যি ভালোবাসি অনেক ভাইয়া, চাইলে কি সেটা ভুলতে পারবো? চাইলে সব পারা যায়, মিহিরকেও ভোলা খুব অসম্ভব হবে না। জায়ান উর্মির মাথায় হাত দিয়ে বলে, আমি জানি তুমি আমার কথা রাখবে। উর্মি মুখ ফিরিয়ে নিল। জায়ান দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো রুম থেকে। জোভান ভাইয়ের পেছনে এসে বলল, ভাই, তুমি কেন সবাইকে তার ভালোবাসা ছাড়তে বলো? তুমি নিজের বেলায় তো এটা করনি। সবাইকে বাদ দিয়ে তৃষ্ণা ভাবি একা বিয়ে করে নিয়ে এলে, কিন্তু বাকি সবার বেলা কেন তার ভালোবাসার বলিদান করো? জায়ান আগুন চক্ষু মেলে তাকালো জোভানের দিকে। জোভান ভয় পেলেও সাহস নিয়ে বলল, আমি জানি মিহিরকে তুমি কিছু বলেছ, যার জন্য ও কখনো উর্মির ভালোবাসা গ্রহণ করেনি। বোনের সামনে ভালো হতে তুমি মিহিরকে মেনে নেওয়ার নাটক করেছো আর বুঝিয়েছো মিহির উর্মিকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সবকিছুর পেছনে তোমার হাত আছে কেউ বুঝতে পারেনি। জায়ান জোভানের দিকে ফিরে ঠাস করে জোভানের গালে চড় মেরে বলল, নিজের ভালোবাসা হারাতে না চাইলে উর্মিকে এসব জানানোর ট্রাই করিস না। আমি যা করছি আমার বোনের ভালোর জন্য করেছি। ভালোবাসা হারানোর কষ্ট তুমি বুঝবে না, কারণ তুমি হারাওনি। যদি হারাতে। জায়ান জোভানের গলা টিপে ধরে বলল,
আমার ভালোবাসা নিয়ে কথা বললে তুই আমার ভাই সেটা ভুলে যাব। জোভান ছলছল চোখে তাকিয়ে আছে। জায়ান হাত ছাড়িয়ে চলে গেল। জেসমিন বেগম দূর থেকে সবটা লক্ষ্য করলো। কি হলো এটা? জায়ান তোমার উপরে এত রেগে গেল কেন? কি বলেছো তুমি ওকে? জোভান জেসমিন বেগমের দিকে তাকিয়ে কিছু না বলে হন হন করে নিজের রুমে চলে যায়। জেসমিন বেগম হাঁ করে ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইল। জোভান নিজের রুমে এসে দেওয়ালে ঘুষি মারতে লাগলো। এদিকে তৃষ্ণা ঘুম ভেঙে দেখে জায়ান আশেপাশে নাই। ঘুমানোর আগে করা কাণ্ড কারখানা মনে পড়তেই চমকে ওঠে। এমন বিহেভ কখনো করেনি ও জায়ানের সাথে। আজ করে প্রচুর লজ্জা পাচ্ছে ও। চোখে মুখে পানির ছিটা দিয়ে এসে বই নিয়ে পড়তে বসে, যাতে জায়ানের সে আর বকতে না পারে। বই নিয়ে পড়ার চেষ্টা করছে একাই। তখন বাইরে থেকে চিৎকারের শব্দ আসে। তৃষ্ণার রুম থেকে শব্দটা খুব আসছে। ও বুঝতে পারছে না এই শব্দ কোথা থেকে আসছে। ড্রয়িং রুম থেকে তো আসার কথা নয়, কারণ সেখান থেকে এই রুমে কোনো শব্দ আসে না। এই বাসার সবার শেষের রুমটা তাদের। তৃষ্ণা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচের দিকে তাকাতেই দেখে আয়ান আর জায়ান মারামারি করছে। তৃষ্ণা মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হচ্ছে? ওইখানে দুইজনে শত্রুর মতো মারপিট করছে কেন? কোনটা কে তৃষ্ণা দূর থেকে বুঝতে পারছে না। দুইজনেই আঘাত পাচ্ছে সমানে। লাস্টে একজন পুকুরে পড়ে গেল। তৃষ্ণা দৌড়ে নিচে আসলো সবাইকে জানাতে, কিন্তু অদ্ভুত বিষয় নিচে কেউ নেই। তৃষ্ণা বাইরে এসে দেখলো সবাই সেই দিকেই যাচ্ছে। দুইজনকে থামানোর চেষ্টা করছে। তৃষ্ণা নিজের প্রতি আয়ানের নোংরা দৃষ্টি দেখে ভাবত একদিন আয়ান অনেক মার খাবে জায়ানের হাতে, আর সেই দিন তৃষ্ণা তৃপ্তির হাসিয়া হাসবে। সেই মারপিটই হচ্ছে দুইজনের মাঝে, কিন্তু কারণটা তৃষ্ণা জানে না। আর এইখানে দুইজনেই ভালো মার খেয়েছে আর আহত হয়েছে দুইজনেই। কিন্তু তৃষ্ণা তো চায়নি ওর স্বামী ওই নোংরা লোকটার হাতে মার খাক। তাহলে কেন খেলো? ওর চোখ ছলছল করে উঠল। জেসমিন বেগম এগিয়ে এসে জায়ানের জখম লাগা হাতে ছুঁয়ে বলল, এসব কি করছো তোমরা? ইস, কত আঘাত পেলে। কেন দুই ভাই মারামারি করলে বলো? জায়ান জেসমিন বেগমের হাত নিজের হাতের উপর থেকে সরিয়ে বলল, আপনি আপনার আদরের ছেলের থেকে শুনেন। তুমি আমার সবচেয়ে আদরের সন্তান। জায়ান তাকে অবজ্ঞা করে চলে এলো। তৃষ্ণা নিচে এসে জায়ানকে চিনে ফেলেছে। জায়ানের পেছনে দৌড় লাগিয়েছে ও। জায়ান বিছানায় বসে আছে। শরীরের অনেক স্থানে লাল হয়ে আছে। ঠোঁটের কোণায় রক্ত লেগে আছে। জায়ান গায়ের শার্টটা খুলে ফেলল। তৃষ্ণার দিকে তাকিয়ে বলল, জয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসো। তৃষ্ণা একপাশে দাঁড়িয়ে জায়ানের ক্ষত দেখছিল। জায়ানের কথা শুনে ড্রয়ার খুলে বক্স নিয়ে এলো। জায়ান তৃষ্ণার হাত থেকে বক্স নিয়ে খুলল। ভেতর থেকে তুলা বের করে তাতে স্যাভলন লাগিয়ে বলল রক্ত মুছে দিতে। তৃষ্ণা তুলা হাতে নিয়ে ঢোক গিলছে। তৃষ্ণা, তাড়াতাড়ি করো, জ্বলছে প্রচুর। তৃষ্ণা ঢোক গিলে আমতা আমতা করে বলল, আপনারা মারামারি করলেন কেন? খুব মারপিট করতে ইচ্ছে হয়েছিল, মানুষ পাচ্ছিলাম না, তাই দুই ভাই ইচ্ছা পূরণ করলাম মারপিট করে। তৃষ্ণা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, হ্যাঁ, কি বলেন? এমন অদ্ভুত ইচ্ছেও কারো হয় নাকি? কথা কম বলে কাজ করো। তৃষ্ণা কাপা হাতে তুলো নিয়ে জায়ানের পেছনে গিয়ে বসলো বিছানায়। তারপর আস্তে করে রক্ত মুছে দিতে লাগলো। শার্টের ভিতর কিভাবে কেটে রক্ত বের হয়েছে ও বুঝতে পারছে না। জায়ান দাঁত চেপে সহ্য করছে। জায়ানের শরীরে যেখানে যেখানে কেটে রক্ত বের হয়েছে তৃষ্ণা সব আস্তে ধীরে খুব যত্ন নিয়ে স্যাভলন লাগিয়ে দিল। এবার শুধু বাকি আছে মুখমণ্ডল। তৃষ্ণা একপাশে দাঁড়িয়ে আছে দেখে জায়ান বলল, কি হলো, শেষ? মুখ নিচু করে বলল, ঠোঁটের কোণার রক্তে আমার মুখ নোনতা হয়ে গেল, সেটা তোমার চোখে পড়লো না? জায়ান রাগান্বিত গলায় বলল। তৃষ্ণা শুকিয়ে আসা ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, ওটা কাজ আপনি করেন। বলেই তৃষ্ণা মাথা নিচু করে ফেলল। জায়ান তৃষ্ণার লাজুক মুখশ্রী দেখে বিরক্তিকর কণ্ঠে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? আমি কি রোমান্স করার জন্য বলেছি যে লজ্জায় রাঙা হয়ে উঠলে? তৃষ্ণা তোতলানো কণ্ঠে বলল, কি কন এসব নিয়ে না আসলে? জায়ান তৃষ্ণার হাত ধরে টেনে নিজের নিকটে এনে বলল, স্বামীর সেবা করতে এসে অজুহাত দেখাচ্ছ? একটু মায়া মহব্বত নাই স্বামীর প্রতি, তাই না? ভুল বুঝছেন আপনি আমায়। আমি আসলে লজ্জা পাচ্ছি। জায়ান মুখ উঁচু করে বলল, তাড়াতাড়ি লাগিয়ে দাও, ব্যথা করছে। তৃষ্ণা জায়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি চোখ বন্ধ করে রাখেন, না হলে আমি এটা পরবো না। জায়ান চোখ বন্ধ করল না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। তৃষ্ণা তা দেখে আরো কাজ করতে পারছে না।
চোখ তুলতে পারছে না। লজ্জায় এবার বাম হাত উঁচু করে জায়ানের চোখের ওপর রেখে বলল, দোহাই লাগে চোখ বন্ধ রাখেন। তৃষ্ণার কাণ্ডে জায়ান জখম লাগা ঠোঁট প্রশস্ত করেই হাসল। তৃষ্ণা ঠোঁটের কোণায় হাত দিয়ে অনেক ইতস্তত বোধ করল। দাঁতে দাঁত চেপে ঠোঁটের কোণার রক্ত মুছে দিল। তৃষ্ণা চোখের ওপর থেকে হাত সরিয়ে নিল। তারপর জায়ানের সামনে থেকে সরে আসতে যাবে, তখন জায়ান আসার রাস্তা বন্ধ করে দেয়। তৃষ্ণার কোমরে 2 হাত দিয়ে আটকে। তৃষ্ণা থতমত খেয়ে বলে, কি হলো, ছাড়ুন। একটা কিস দাও, ব্যথা কমে যাবে। তাহলে এত ব্যথায় আমি খুব কষ্ট পাচ্ছি বউ। হ্যাঁ, কি সব বলেন, ছাড়েন। জায়ান জোর করেই তৃষ্ণার কপালে একটা চুমো খেলো। তৃষ্ণা লজ্জা পেয়ে সরে এলো। জায়ান তৃষ্ণা লজ্জা মাখা হাসির দিকে তাকিয়ে বলল, আয়ান যেদিন চুমু দিয়েছিল এভাবেই লজ্জা পেয়েছিলে নাকি? তৃষ্ণা চোখ কপালে তুলে ফেলল। লাজ লজ্জা ফেলে জায়ানের দিকে তাকালো বিস্মিত নয়নে। জায়ান কঠিন চোখ মুখ করে তাকিয়ে আছে। তৃষ্ণা থমকানো চোখে তাকিয়ে আছে। কি হলো, এত ভয় পেলে কেন? আপনি এসব কি বলছেন? কেন, ভুল বলেছি কি? তৃষ্ণা জায়ানের কথায় কি বলবে বুঝতে পারছে না। জায়ান সব কিভাবে জেনে ফেলল? তৃষ্ণা ঠোঁট কামড়া ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জায়ান বিছানায় শুয়ে পড়ল। তৃষ্ণা দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। জায়ান কতটুকু জেনেছে? ওকে কি আবার ভুল বুঝবে নাকি? আয়ান তো বলেছিল এইসব জানলে ওকেই চরিত্রহীনা প্রমাণ করবে। তাহলে কি তাই হলো? জায়ান ওকে ভুল বুঝলো? ওই খারাপ লোকটার জন্য আমি আমার স্বামীর কাছে খারাপ হয়ে গেলাম? আমাকে তো চুপ থাকলে হবে না, জায়ানকে সব খুলে বলতে হবে। তৃষ্ণা চোখের অশ্রু মুছে জায়ানের মাথার কাছে গিয়ে বলল, আপনি আমারে ভুল বুঝছেন, আমি কিন্তু খারাপ মাইয়া না। আমি শুধু জায়ান চোখ বন্ধ করেছিল। চোখ বন্ধ থাকা অবস্থাতেই চেঁচিয়ে বলল, স্টপ! কানের কাছে ঘ্যান ঘ্যান করলে কিন্তু রুম থেকে বের করে দরজা আটকে শান্তিতে ঘুমাবো। আমি প্রচুর ক্লান্ত, তাই আমার কাছ থেকে সরে যাও। তৃষ্ণা হু হু করে কেঁদে উঠল। এদিকে বাড়িতে সবাই চিন্তায় বিভোর। আয়ান আর জায়ান কেন দুইজনকে শত্রুর মতো মারছিল? 2 ভাই নিজেদের শত্রু ভাবতে শুরু করলো কবে থেকে? জেসমিন বেগম স্বামীর নিকট বসে ভাবছেন, আয়ান না হয় জায়ানকে খুব একটা পছন্দ করে না, হিংসা করে সব সময়, তাই বলে মারতে চলে যাবে এত সাহস কোথায় পেল? আর জায়ান তো আয়ানের কাজের জন্য ওকে সহ্য করতে পারে না, কিন্তু ভাই হয় ওর। ও কিভাবে নিজের ভাইকে এমন আঘাত করলো? কপালে হাত দিয়ে জেসমিন বেগম বসে আছে। চিন্তায় মাথা ব্যথা করছে ওনার। এসব কি হচ্ছে বলেন তো? পরিবারের সবাই সবার বিরোধী পক্ষ হয়ে যাচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। সবাই সবার সাথে কেন বিবাদ করছে? সাদিকুর রহমান আয়নকে দেখতে এলো আয়নের রুমে। আয়নকে খুব মার মেরেছে জায়ান। জায়ানের শক্তির সামনে আয়ন যে কিছুই না, এই ছেলেটা বোঝে না। টক্কর দিতে গিয়ে বিছানায় পড়ল। তিনি খুব শান্ত ভাব নিয়ে ছেলের পাশে বসলো। কি করেছো তুমি? জায়ান পশুর মতো মেরেছে, নিশ্চয়ই কারণ ছাড়া নয়। কি অঘটন ঘটিয়েছো বলো? বাবা, আপনি বলেন তো, আমি কি সত্যি আপনার ছেলে? কি সব বলছো তুমি? আমার মাঝে মাঝে মনে হয় আমি আপনাদের সন্তান নয়, ওই জায়ান আপনাদের সন্তান শুধু। অযৌক্তিক কথা বলো না আয়ান। ভুলে যেও না তোমরা দুজন যমজ ভাই। জায়ান আমার সন্তান হলেও তুমিও আমারই সন্তান। তাই এসব কথা বাদ দিয়ে বলো, কি করে জায়ানের মাথা গরম করে দিয়েছো? আমি কিছুই করিনি, ও সবসময় আমার উপর অত্যাচার করে, নিজেকে উপরে রাখতে চায়, এটাই। কিন্তু ও আমার যমজ ভাই, তাই ওকে আমি মারতে পারি না, বেশি কষ্ট হয়। কিন্তু ওর তো আমার প্রতি কোনো টান নাই, এজন্য মারতে গেলে অসুর হয়ে যায়। কিন্তু আপনি বিশ্বাস করেন বাবা, আমি যদি ওকে আঘাত করতে চাইতাম, ও আমাকে ফুলের টোকাও দিতে পারতো না। ওর থেকে আমি বেশি শক্তিশালী ও সাহসী। সাদিকুর রহমান আয়নের কথা শুনে হাসতে হাসতে বলল, কারণটা বলবে না? ওকে, কিন্তু নিজের ভুল ধারণা পুষে রেখে লাভ নেই। নিজেকে সাহসী ভেবে আনন্দিত হলে হও, কিন্তু কার মায়া দয়া বেশি সেটা আমাকে শেখাতে হবে না তোমায়। উশসী সেজেগুজে আহত স্বামীর দিকে তাকিয়ে বলল, 1 মাস তো তোমাকে বিছানায় রেস্ট দিতেই হবে আয়ান। এবার একটু শয়তানি মনটাকে রেস্ট দাও। আমি বরঞ্চ একটু আড্ডা দিয়ে আসি। বাই। বলেই উশসী চলে গেল হাত নাড়াতে নাড়াতে। আয়ন রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে বলল, একবার সুস্থ হতে দে, জায়ান তোকে তো আমি দেখে নেব। আর উশসী, তোমার ডানা অনেক বেড়েছে, কিভাবে কাটতে হয় আমি জানি। উর্মি দেখা করতে আসছে আরিফের সাথে। মন থেকে একটু আসতে চায়নি, কিন্তু জায়ান নিজে উর্মিকে দেখা করতে বলেছে। ও জায়ানের কথা ফেলতে পারেনি, ভাইয়ের কথা অমান্য করার সাহস ওর নাই। আসার পর থেকে আরিফ লক্ষ্য করছে উর্মি গভীর চিন্তায় বিভোর হয়ে আছে।
সামনে যে ও বসে আছে সেই কথাই হয়তো মেয়েটা ভুলে গেছে। ও বাজিয়ে দেখার জন্য উর্মির সামনে হাত নাড়া দিল। সত্যি উর্মি নড়ল। আরিফ উর্মির কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, এই যে ম্যাডাম, কোন দুনিয়ায় আসো? আমার সাথে মিট করতে এসে কোন চিন্তায় বিভোর হলে? একটু পর তো চলে যাবে। যতক্ষণ আছো আমার সাথে একটু কথা অন্তত বলো। উর্মি চমকে দাঁড়িয়ে পড়েছে বসা থেকে। আচমকা ধাক্কা খেয়েও ভয় পেয়ে গেছে। আরিফ উর্মির ভয়ার্ত মুখশ্রী দেখে বলল, আরে ভয় পেলে নাকি? আমি আরিফ, তোমার হবু হাজবেন্ড। আমাকে ভয় পেও না, তাহলে এই দেখা করা মজাটাই নষ্ট হয়ে যাবে। উর্মি নিজেকে ধাতস্থ করে বলল, কিসের মজা নষ্ট হবে? কয়দিন পর তুমি আমার ওয়াইফ হবে। এখন প্রথম দেখায় যদি হবু বরকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাই, হবু বউ তাহলে কিভাবে হবে বলো তো? আমাদের তো এখন সুন্দর মুহূর্ত কাটাতে হবে, তবেই না বিয়ের পর এসব নিয়ে গল্প করতে পারবো। আপনি এত ঘাট তেরা কেন? বলছি না আমি আপনাকে বিয়ে করতে চাই না, তবুও কেন এই বিয়েটা করতে চাইছেন? আমার মতামত নেই জেনেও কেন সামনে এগোচ্ছেন? এইসব কথা বাদ দাও। আচ্ছা বলো, কি খাবে? আমি কিছুই খাবো না। আপনি কেন আজ দেখা করার জন্য ভাইকে বলেছেন? আমি ভাইয়ের মুখের উপর কথা বলি না বলেই সেই সুযোগ নিচ্ছেন? সুযোগ একটু নিতেই হবে ম্যাডাম, না হলে তো তোমাকে বউ করে পাবো না। এতদিন উর্মি ভেবেছিল এই লোকটাকে বোঝালে বুঝবে, লোকটাকে ভালো ভেবেছিল, কিন্তু লোকটা তো শয়তান আর ঘাটতারা বুঝতে পারেনি। এখন লোকটাকে ওর জাস্ট অসহ্য লাগছে। এদিকে তৃষ্ণা বিছানার চারপাশে পায়চারি করছে, কি করবে ভাবছে আর আঙুল কামড়াচ্ছে। হঠাৎ ওর মাথায় এলো জায়ান তো সবসময় ঘুমানোর সময় ওকেও জোর করে বুকে টেনে নিয়ে ঘুমায়, আজ কেন নিল না? তার মানে সত্যি উনি ওকে ভুল বুঝলো। এখন কি করবে ও? কিভাবে তার ভুল ভাঙাবে? তৃষ্ণা কাঁদো কাঁদো মুখ করে জায়ানের দিকে তাকিয়ে আছে। তারপর কি ভেবে যেন বিছানায় গিয়ে পা উঠিয়ে বসলো আর ফট করে জায়ানের গা ঘেঁষে শুয়ে পড়ল। জায়ানকে লাজ লজ্জা ভুলে জড়িয়ে ধরল। যেটা জায়ান জোর করে করে সেটা তৃষ্ণা করলো আজ স্বেচ্ছায়। জায়ান ঘুমের মধ্যেই তৃষ্ণাকে নিজের থেকে সরিয়ে গম্ভীর সুরে বলল, একদম আমার গায়ের উপর আসবে না, ধাক্কা দিয়ে ফেলে দেবো নইলে। তৃষ্ণা দূরে সুরে কান্না মাখা গলায় বলল, আপনি ওই খারাপ লোকটার জন্য আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলেন? জায়ান কোনো সারা শব্দ করল না। তৃষ্ণা বিছানার কোণা ঘেঁষে বসে আছে, ওর চোখ বেয়ে গলগলিয়ে জল পড়ছে। জায়ান আচমকা চোখ মেলে তাকালো আর সরাসরি দৃষ্টি নিয়ে ফেলল তৃষ্ণার দিকে। তৃষ্ণা জায়ানকে তাকাতে দেখে আরও জোরে কেঁদে উঠল। জায়ান হাত বাড়িয়ে তৃষ্ণার হাত ধরল। তৃষ্ণা চমকে উঠে হাতের দিকে তাকালো। জায়ান তৃষ্ণার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে এলো। তৃষ্ণা আচমকা টানে চমকে কান্না থামিয়ে দিয়েছে আর মুখ থুবড়ে পড়েছে জায়ানের বক্ষস্থলে। তৃষ্ণার ঘন কালো চুল জায়ানের মুখের ওপর আঁচড়ে পড়ছে। জায়ান চোখ বন্ধ করে তৃষ্ণার চুলের ঘ্রাণ নিতে মগ্ন হয়ে যায়। তৃষ্ণা জায়ানের শার্টের হাতা মুঠোয় নিয়ে মাথা উঁচু করতে যায়। এইদিকে লম্বা চুল হওয়ায় চুল গিয়ে আটকেছে জায়ানের ঘড়িতে। তৃষ্ণা জায়ানের বুকের ওপর থেকে উঠতে গিয়ে চুলে টান পেয়ে আহ করে ওঠে। জায়ানের সেই দিকে খেয়াল নেই, ও আছে তৃষ্ণার ঘন কালো কেশের মিষ্টি সুবাসে। তৃষ্ণার আর্তনাদ শুনে ওর ঘোর কাটে, চোখের পলক মেলে তাকায়। তৃষ্ণা চুল টেনে জায়ানের মুখের ওপর থেকে সরিয়ে উঠে বসে। সব চুল গেলেও কয়েকটা চুল আনতে পারে না, ঘড়িতে কঠিনভাবে আটকেছে। তৃষ্ণা কাপা হাতে জায়ানের হাত ধরতে যাবে, এইদিকে জায়ান সবটা বুঝতে পেরে বিরক্তিকর চোখে একবার তৃষ্ণার দিকে তাকিয়ে নিজেই হাতে গিয়ে আনে চুলের টান কমিয়ে। জায়ান ঘুমো ঘুমো ক্লান্তি মাখা চোখ মুখ নিয়ে উঠে বসতে হাত ঘুরে খুলে নেয়। তারপর নিজেই চুল ছাড়াতে চেষ্টা করে, এমনভাবে আটকেছে যে ছাড়ানো যাচ্ছে না, আবার জোরে চেষ্টা করলে ছিঁড়ে যাবে, কিন্তু জায়ান কোনোভাবেই ছিঁড়তে দেবে না একটা চুলও। এই জন্য খুব আলতোভাবে আসতে ট্রাই করছে। এদিকে তৃষ্ণা এত সময় লাগছে দেখে বিরক্ত হয়ে এক টান দিয়ে চুল ছিঁড়ে ছাড়িয়ে নেয় আর বলে ওঠে, দুইটা চুল ছিঁড়লেই তো হয়, এত সময় কেন নিচ্ছেন? আমার মাথায় কি চুলের অভাব? আপনি দুইটা চুল নিয়ে এত কষ্ট করলেন। তৃষ্ণা জায়ানের থেকে সরে আবার চুল বাঁধতে শুরু করে। জায়ান ছেঁড়া চুল হাতে নিয়ে আছে, ওর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, যেটা এখনো তৃষ্ণা লক্ষ্য করেনি। ও চুল বেঁধে জায়ানের কাছে এগিয়ে আসে। জায়ানের হাতে এখনো ছেঁড়া চুল দেখে নিচু হয়ে চুল নিয়ে ফেলে দিতে চায়,
যেই না চুল নেওয়ার জন্য হাত বাড়াবে তখনই জায়ান অগ্নিচক্ষু মেলে তৃষ্ণার দিকে তাকায়। তৃষ্ণা জায়ানের রক্তবর্ণ চোখ দেখে কেঁপে ওঠে, মনে মনে শুকনো ঢোক গেলে। জায়ান চুল দুটো তৃষ্ণার চোখের সামনে তুলে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোমার সাহস কি করে হলো চুল ছেঁড়ার? কে অধিকার দিয়েছে বলো? কেন ছিঁড়লে? আনসার মি। তৃষ্ণা জায়ানের ধমক খেয়ে ভয়ে ভীত হয়ে যায়, কথা বলতে পারছে না। তবুও জায়ানের থেকে ধমক খেয়ে তোতলাতে তোতলাতে বলে, আমি তো আপনার ঝামেলা হচ্ছে দেখেই ছিলাম। সামান্য দুইটা চুল ছিলে কি হবে? এত রেগে যাচ্ছেন কেন? জায়ান তৃষ্ণার গাল শক্ত করে চেপে ধরে বলে, তোমার কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে নয়। তুমি আমার বউ হয়েছো এই চুলের জন্য। আমি প্রথমে এই চুল দেখেই তোমার মায়ায় পড়েছিলাম। এই চুল আমার দুর্বলতা। এই চুল ধরার, ছোঁয়ার, কাটার অধিকার শুধুমাত্র আমার। আমার জিনিস ছেঁড়ার বা নষ্ট করার চেষ্টা করলে সেটা ভালো হবে না বলে দিচ্ছি। সবকিছুই চুল? তাহলে আমি কি আপনার কিছুই না? কাল যদি চুল না থাকে আপনি আর আমাকে ভালোবাসবেন না? কাঁদো কাঁদো গলায় বলল তৃষ্ণা। জায়ান তৃষ্ণার চুলের খোপায় হাত দিয়ে চুল খুলে দেয়। তৃষ্ণা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জায়ান তৃষ্ণার চুলের ভেতর হাত দিয়ে মাথায় এগিয়ে এনে তৃষ্ণার নরম মুষ্টি স্পর্শ করে তৃষ্ণার চোখ খিচে বন্ধ করে নেয়। জায়ান ফিসফিস করে বলে, তুমি আমার মিষ্টি বউ, আর আমার বউ আস্ত একটা ভালোবাসা আমার কাছে। আপনি ওই খারাপ লোকটার জন্য আমাকে কেন ভুল বুঝলেন? কে বলেছে ভুল বলেছি? কারো বলতে হবে কেন? আপনি তো সত্যি আমায় খারাপ ভাবছেন, কিন্তু বিশ্বাস করেন আমি? তোমার কিছু জানতে হবে না, আমি সবটাই জানি। আপনি ভুল জানেন। আপনার ভাই আপনাকে ভুল জানিয়েছে, আমাকে আপনার চোখ খারাপ বানিয়েছে। কেউ বললেই তুমি আমার চোখে খারাপ হয়ে যাবে না। তোমাকে আমার থেকে বেশি অন্য কেউ জানে না, তাই অন্য কারো থেকে তোমাকে চেনার জানার প্রয়োজন নেই। আপনি সবটা জানলেন কি করে বলেন না? তুমি যে রুমে থাকতে ওই রুমে সিসি ক্যামেরা ছিল, যেটা চেক করে আমি সবটা জানতে পেরেছি। সিসি ক্যামেরা? সেটা আবার কি? ওটা দিয়ে সব ভিডিও হয়। তুমি রুমে কি করছো না করছো সব ওইটার মাধ্যমে খবর রেখেছি, কাছে না গিয়েও। ওখানে কি ওই সবও ছিল? আপনার ভাই যে আমার সাথে নোংরা কাজ করছিল, আমাকে বাজেভাবে স্পর্শ করেছিল। বলতে বলতে তৃষ্ণার চোখে জল চলে এলো। এখানে দোষ তোমার নয়, দোষ আমার এই চেহারার, যেই সুযোগও নিয়েছিল। এর শাস্তি তো পাবেই। সামান্য মার দিয়ে ওকে আমি ছেড়ে দেব না। জায়ান তৃষ্ণার চোখের পাতায় চুমু খেয়ে ওকে নিজের সাথে জড়িয়ে নিল। তৃষ্ণা ফুপিয়ে উঠে বলল, সেদিন আমার অনেক খারাপ লেগেছিল। আমি ওই লোকটাকে আপনি ভেবেছিলাম, কিন্তু ওটা আপনি ছিলেন না। আমি যদি উর্মি আপুর থেকে আপনাকে চেনার উপায় না জানতাম তাহলে খারাপ কিছু হয়ে যেত। তখন আমি কি করতাম বলেন? জায়ান তৃষ্ণার মুখশ্রী হাতের মুঠোয় তুলে কপালে চুমু খেয়ে বলে, সরি জান, আমিও সেদিন তোমায় ধমক দিয়েছিলাম। আমার জানটার উপর দিয়ে এত বড় ঝড় গিয়েছে আমি জানতামই না। অকৃতজ্ঞ স্বামী আমি। তৃষ্ণা জায়ানের আদর পেয়ে ছোট বাচ্চাদের মতো জায়ানের বুকের সাথে মিশে রইল। হঠাৎই জায়ান তৃষ্ণার বাহু ধরে টেনে নিজের থেকে সরিয়ে দিল। তৃষ্ণা হকচকিয়ে উঠল। জায়ান গম্ভীর গলা ধমক স্বরে বলে ওঠে, তুমি আমার থেকে কথা গোপন করেছিলে কেন? কোন সাহসে? তৃষ্ণা কেঁপে উঠে বলে, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আর আমার কাছে মুখের কথা ছাড়া আর কোনো প্রমাণ ছিল না, তাই চুপ ছিলাম। নিজেই মন গড়া কথা ভেবে এত কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখা তোমার উচিত হয়নি। সবটা আমাকে জানানো উচিত ছিল। তৃষ্ণা নিজের ভুল বুঝতে পেরে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। জায়ান বলল, নো, ভুল করেছো, এর শাস্তি তোমায় পেতেই হবে। শাস্তিবিহীন জায়ান কাউকে ক্ষমা করে না। তৃষ্ণা ভয়ার্ত চোখে জায়ানের দিকে তাকিয়ে বলে, কি শাস্তি দেবেন? এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন কিছু লুকাবো না। জায়ান তৃষ্ণার দিকে শয়তানি হাসি দিয়ে বলল, আমি এখন ঘুমাবো আর তুমি পড়তে বসবে। ততক্ষণ তুমি পড়া রেখে উঠতে পারবে না, মনোযোগ দিয়ে পড়বে। উঠে আমি চেক করব। নাও স্টার্ট। বলেই জায়ান বিছানায় শুয়ে পড়ল। আপনি একটু তাড়াতাড়ি উঠবেন। তৃষ্ণা বইয়ের দিকে তাকিয়ে বসে আছে, পড়ছে না। জায়ান চোখ বন্ধ রেখেই বলে, ফাঁকি দিয়ে লাভ নেই, পড়া না পারলে শাস্তি চেঞ্জ হবে। আর জোরে জোরে পড়ো। বকুল কলপার থেকে পানি উঠাচ্ছিল জামা কাপড় ধোয়ার জন্য। এদিকে বাড়ির ভেতর থেকে তখনই ওর মায়ের চিৎকার শুনে দৌড়ে আসে ভেজা শরীরে। মায়ের চিৎকার শুনে ভয় পেয়ে যায় বকুল। উঠানে এসে দেখতে পায় বকুলের ভাই রক্তাক্ত অবস্থায় চেয়ারে বসে আছে। দৌড়ে আসে বকুল ভেজা শরীরে।
ভাইয়ের এমন অবস্থা থেকে মা ভাবি দুইজনেই জোরে জোরে কাঁদছে। বকুল এগিয়ে এসে তার ভাইয়ের করুণ পরিণতি দেখে চমকায়। বকুলের ভাই হাঁপাতে হাঁপাতে বলে, মরি নাই এখনো, তোরা মরার কান্না কাঁদস কেন? বকুল রে, বোন আমার, যা তো হাসেম শাশুড়ে নিয়ে আয়। ভাই, তোমার এই অবস্থা কি কইরা হইল? এত মারামারি কার লগে করলাম? আবার কি তুমি টাকার লোভে চুরি করতে গেছিলা? এই, তুই যাবি না এখানে দাঁড়িয়ে থেকে আমার মরা পর্যন্ত অপেক্ষা করবি? বকুল ভেজা শরীরে শুকনো ওড়না পেঁচিয়ে দৌড় লাগালো হাসেম চাচাকে ডাকতে। তিনি এসে ব্যান্ডেজ করিয়ে দিয়ে যায়। আর সেই তখন থেকেই বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। রাত 10টা পর্যন্ত তা চলতেই থাকলো। বকুল পাটি বিছিয়ে একা বসে আছে বারান্দায়। ওর মনটা খুব খারাপ। অজান্তেই জোভানের কথা মনে পড়ছে। অনেক দিন হয়ে গেছে জোভানের খবর নাই। বুবুর কথাও ওর মনে পড়ে অনেক, কিন্তু তার সাথেও যোগাযোগ করার রাস্তা নাই। দুলাভাইয়ের নাম্বার আছে ওদের কাছে, ফোন দিতে হলে দোকানে যেতে হবে। যাওয়ার সময় পাচ্ছে না, তাই কথাও হচ্ছে না। বকুলের আজকে জোভানকে মনে পড়ার একটা কারণ আছে। ওর সেই সাথী একটা ছেলের সাথে প্রেম করে। ছেলে নাকি ওরে অনেক ভালোবাসে। আজ সাথীর সাথে গল্প করে ওর প্রেম কাহিনী শুনেছে। তারপর থেকে জোভানকে মনে পড়ছে। সকাল সকাল একটা ঝটকা খেলো বকুল। ঘুম ভাঙলো ওর অদ্ভুত কথা শুনে। বাইরে কে জানি বলছে, সুজনের বউ গতকাল রাইতে বিষ খাইছে, হাসপাতালেও নিতে পারে নাই, বউটা মইরা গেছে। কি ভালো ছিল বউটা গেলে, কি ভালো ছিল বউটা গেলে, কত খাতির করতো। কি হইল, বউটা বিষ খাইয়া মইরা গেল। বউয়ের বাড়ির লোকজন নাকি পুলিশ নিয়ে আইতেছে, সেটা শুই না সুজন তো পালাইছে। রাত জাগার ফলে আজ বেলা করেই ঘুমিয়েছে বকুল। আর ঘুম ভাঙবে এমন আশ্চর্যজনক কথা শুনেও কল্পনাও করতে পারেনি। মরার কথা শুনে ওর বুক কেঁপে উঠেছে। বুকে হাত দিয়ে ও জোরে জোরে শ্বাস নিয়ে উঠে দৌড় লাগায় সুজনদের বাড়ির দিকে। পেছন থেকে বকুলের মা চেঁচিয়ে বকুলকে থামতে বলছে, ডাকছে, বকুল শোনেনি। ওর ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে। প্রথম দিন আলাপ করে মালতীর সাথে বকুলের ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তারপর থেকে সময় পেলেই বকুল গিয়ে তার সাথে গল্প করত। নিজের বুবুর মতো ভালোবাসত মালতীকেও। সেই মানুষটা মরে গেছে, ও ঠিক থাকবে কি করে? কয়দিন মাত্র, 3 দিন ধরেই ওই বাসায় যাওয়া হয় না। তার মধ্যেই এমন একটা ঘটনা ঘটল। বকুল সুজনদের বাড়ির সামনে এসে থামল। বাড়িতে এলাকার মানুষজন গিজগিজ করছে। বকুল ঢোক গিলে ভেতরে এলো। লাশ রুমে আছে। বকুল দূর থেকেই জানালা দিয়ে মালতীর দিকে তাকালো। তাকিয়ে কেঁদে উঠল। আয়ন একটু সুস্থ হয়ে বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় গেছে কেউ বুঝতে পারছে না। এদিকে জায়ানের এসবে কোনো মাথা ব্যথা নাই, নিজের মতো থাকছে। এই জন্য সবার সন্দেহ হচ্ছে জায়ানকে। আয়ন হঠাৎ গায়েব হওয়ার পিছনে জায়ানের হাত আছে নাকি? জেসমিন বেগম ছেলের রুমের সামনে এসে পায়চারি করছে। ছেলের কাছে আয়নের খবর কিভাবে জিজ্ঞেস করবে ভাবছে। তিনি পায়চারি করছিল, তখনই জায়ান দরজা খুলে বাইরে আসে। চমকে উঠে শটান দাঁড়িয়ে পড়ে জেসমিন বেগম। জায়ান ভ্রুকুচকে তাকায় জেসমিন বেগমের দিকে। জেসমিন বেগম ঢোক গিলে আমতা আমতা করে জিজ্ঞেস করে, তুমি কি জানো আয়ান কোথায়? এই শরীর নিয়ে ছেলেটা কোথায় গেল? ফোন লাগছে না। আপনার ছেলে কোথায় আমি কি করে জানবো? এভাবে বলছো কেন? ও তো তোমার ভাই। হঠাৎ উধাও হয়ে গেল, তুমি একটু খোঁজ নেবে না? সরি, এত বাড়তি সময় আমার কাছে নেই। জেসমিন বেগম অবাক চোখে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে আয়ান উধাও হওয়ার পেছনে তোমার হাত আছে। জায়ান তাকালো জেসমিন বেগমের দিকে। তারপর রহস্যময় ভঙ্গিতে হাসলো। হেলে দুলে হেঁটে চলে গেল। জেসমিন বেগম জায়ানের মুখের ভঙ্গিমা দেখে শিওর হলো আয়নের নিরুদ্দেশের পেছনে জায়ানের হাত আছে। তৃষ্ণা অনেকদিন পরে কলে বাড়িতে কথা বলেছে। তখন জানতে পেরেছে সুজনের বউ মারা গেছে। মেয়েটাকে না চিনলেও শুনে মনটা খারাপ হয়ে গেছে। আহারে, বিয়ে কয়দিন হলো, এতেই মরে গেল? কি এমন হয়েছিল যে আত্মহত্যা করলো? বকুল তো বলার সময় কান্না করে দিয়েছিল। বকুলের সাথে যে ভালোই সম্পর্ক ছিল তা আসার পরও বুঝেছে। অনেক কথাই বলেছিল বকুল তার হয়ে। তৃষ্ণা উদাস হয়ে বসে রইল। লাস্টবার তো সুজন ভাই ওর সাথে খারাপ আচরণ করেছিল। আচ্ছা, তিনি কি বইয়ের সাথেও খারাপ আচরণ করতো? সেই কষ্টে কি আত্মহত্যা করলো? আর সুজন ভাই বউয়ের মৃত্যুতে পালিয়ে কেন গেল? তৃষ্ণা আনমনে নানান কথাই ভাবছিল। তখন বাইরে থেকে জায়ানের জেসমিন বেগমের কথা শুনে ও দরজার পাশে এসে দাঁড়িয়ে সব কথা শুনতে পায়।
তৃষ্ণা বেরিয়ে আসে রুম থেকে। জেসমিন বেগম তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হনহনিয়ে চলে যায়। তৃষ্ণা ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে উশসীর রুমের দিকে যায়। উশসী রুমেই ছিল। ও উকি মেরে চলে আসতে যাবে, পেছন ঘুরে তখন উশসী ওকে ডেকে ওঠে। চমকে লজ্জা মুখে দাঁড়িয়ে যায়। আরে বাইরে থেকে চলে যাচ্ছ কেন? ভেতরে আসো। না না না, ভেতরে যাব না। আরে আসো তো। জোর করেই ভেতরে নিয়ে গেল উশসী তৃষ্ণাকে। তৃষ্ণা আয়ান আর উশসীর অনেক ছবি দেওয়ালে টাঙানো দেখল। জড়সড় হয়ে সোফায় বসলো। উশসী নিজে থেকে অনেক কথা বলে ভাব জমাতে চাইছে। তৃষ্ণাও বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না, আড্ডায় মেতে উঠল। দুই জায়ের মধ্যে এইভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে লাগলো। আয়ন নিখোঁজ হয়েছে আজ 1 সপ্তাহ হলো। বাড়ির সবাই সেই নিয়ে টেনশনে আছে, কিন্তু জায়ানের নির্লিপ্ত ভঙ্গি দেখে সবাই ওকে সন্দেহ করে নিয়েছে, কিন্তু এখনো মুখে স্বীকার করাতে পারেনি। এইদিকে আয়ন নিখোঁজের কোনো প্রভাব পড়েনি উশসীর ওপর। পার্টি আড্ডা মস্তি নিজের মতো করেই যাচ্ছে। এদিকে উর্মির পেছনে আঠার মতো লেগেছে আরিফ। ওদের দুইজনের সম্পর্ক ঠিক করতে অনেকবার ঘুরতে বা লং ড্রাইভে যাওয়ার অফার দিয়েছে আরিফ, কিন্তু উর্মি প্রথমবারের পর আর কখনোই দেখা করতে রাজি হয়নি। এমনকি আর জায়ানকে বলেও কাজ হয়নি। জায়ান বলেছে, সব সময় বড় ভাই ধমক দিয়ে কি বোনকে প্রেম করতে পাঠাবে? তোমার নিজের উচিত ওকে বানিয়ে কোথাও নিয়ে যাওয়া। লজ্জায় আর আরিফ কিছু বলার সাহস করেনি। এদিকে জায়ান হঠাৎ একটা ফ্যামিলি ট্যুরের আয়োজন করলো। ট্যুরের কথা শুনে সবাই অবাক। আয়ান এখনো বাড়ির বাইরে, এর মধ্যে জায়ান ট্যুরের আয়োজন করলো। জেসমিন বেগম আজ স্বামীকে নিয়ে খাবার টেবিলে কথা তুলল, কিন্তু জায়ান উত্তর না দিয়ে খাওয়া শেষ করলো। উঠে দাঁড়ালো চলে যাবার জন্য। তখন জায়ানের বাবা বলল, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে কেন? অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না, সবার মন মেজাজ খিটখিটে হয়ে আছে, ঠিক করা দরকার। সামনে বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, এই মেজাজ নিয়ে বিয়ের আয়োজনে কেউ মনোযোগ দিতে পারবে না। কিন্তু আয়ান সময় মতো চলে আসবে। আয়নের দেখা মিলল ট্যুরে যাওয়ার দিন। আগের থেকে সুস্থ, হাঁটতে পারে। শরীরে আঘাত না থাকলেও রোগা ও কালো হয়েছে আগের থেকে, যেন অনাহারে অযত্নে ছিল। আয়ন নিজের রুমে এসে দেখলো উশসী মিটমিটিয়ে হাসছে ওর দিকে তাকিয়ে, কিন্তু উশসীর দৃষ্টি ফোনে নিবদ্ধ। আয়ন উশসীর সামনে দাঁড়িয়ে আছে। উশসী আর চোখে তাকিয়ে অবাক হওয়া ভঙ্গিতে বলল, এত তাড়াতাড়ি ভাসুরের দেয়া শাস্তি থেকে মুক্তি পেয়ে গেলে? আমি তো ভেবেছিলাম এ মাস তোমার দেখা পাবো না। সত্যি গো, তোমার বিরহে খুবই কাতর হয়ে গেছি। দেখো, চোখের পাড় কালো হয়ে গেছে। তোমার চিন্তায় আমার ঘুম উবে গিয়েছিল। মস্করা করো আমার সাথে? আমি ছিলাম না এতে সবচেয়ে আনন্দিত হয়েছিল তুমি, তা কি আমি জানি না ভেবেছো? জানলে তো জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? তুমি জানতে আমি বিপদে ছিলাম আর কোথায় কে রেখেছিল, সব তুমি জানতে, তবুও হাত পা গুটিয়ে বসেছিলে। বউ হয়ে স্বামীর প্রতি কি এতটুকুও টান নেই? উশসী বিছানা থেকে উঠে দাঁড়ালো, আয়নের মুখোমুখি হয়ে দাঁড়ালো। আয়নের গালে আঙুল স্পর্শ করে বলল, ভালোই শাস্তি পেয়েছ, তাই না? অন্য মেয়েদের দিকে বাজে নজর দেওয়ার চিন্তা ভাবনা এবার অন্তত বাদ দিও। আর টানের কথা বললে, তা পাওয়ার তুমি কি কিছু করেছো? উল্টো দিনের পর দিন ওয়াইফ রেখে ভাবি বাইরের অন্যান্য মেয়েদের দিকে কুনজর দিয়েছ। এরপর তোমার প্রতি আমার কোনো টান থাকবে? আয়ন থেমে গেল। ভেতরে ভেতরেও আক্রোশে ফুঁসছে। উশসী ওর ভাইয়ের সাথে হাত মিলিয়ে ওর সাথে এসব করছে। ভাইকে এর জন্য ভুগতেই হবে, কিন্তু তার আগে নিজের ঘরশত্রু উশসীর একটা ব্যবস্থা করতে হবে। আমাকে বিপদে ফেলে নিজের শান্তিতে ঘুমাবে, তাই না? কি অমন চোখে তাকিয়ে আছো কেন? আবার কোনো শয়তানে বুদ্ধি আঁকছো? আয়ন হঠাৎ রাগী ভাব কাটিয়ে নরম সুরে বলল, আমি এই কষ্টের মুহূর্তে বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি। বাকিদের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, শুধু দৈহিক সৌন্দর্য দেখে আমি আটকে যেতাম, কিন্তু মন থেকে আমি তোমাকে ভালোবাসি। বলতে বলতে উশসীর কোমর জড়িয়ে কাছে টেনে নিল। উশসী থতমত খেয়ে গেল হঠাৎ আয়নের পাল্টে যাওয়ার সুর দেখে। উশসী বুঝতে পারছে আয়ন ওকে পটানোর চেষ্টা করছে। উশসী ছাড়াতে হাত পা ছুটছে। আয়ন না ছেড়ে উশসীকে জড়িয়ে ধরে ভালোবাসার বাক্য ছাড়তে লাগে। উশসী অস্বস্তিতে ঘাট হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আয়ন শয়তানি হাসি দিচ্ছে আড়ালে। ওর মনে আবার কোনো শয়তানি বুদ্ধি এলো, সে শুধু আয়নই ভালো জানে। তৃষ্ণা জায়ানের ভেজা চুল মুছে দিচ্ছে। জায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা পা উঁচু করে দাঁড়িয়ে আছে।
হাত নামিয়ে বলে, আপনি এত লম্বা কেন? তাল গাছের মতো মাথা মুছতে গিয়ে আমার পায়ের পাতা ব্যথা হয়ে যায়। জান ভ্রুকুটি করে বলল, আমি তাল গাছের মতো লম্বা? হ্যাঁ। বলেই জিভে কামড় দেয় আর সাথে সাথে বলে, না মানে আপনি নিজেই যদি চুল মুছে নিতেন। একদম স্বামী সেবা করায় গাফিলতি করবার চিন্তা ভাবনা করবে না। আমি অমন বউই না, আমি খুব লক্ষ্মী বউ। ওরে আমার লক্ষ্মী বউ গো, পেছনে ঘুরে দাঁড়াও। তোমার চুল আমি মুছে দিই। এখন থেকে আমার চুল তুমি মুছে দেবে, আর তোমার চুল আমি মুছে দেব। তৃষ্ণা জায়ানের দিকে পিট করে দাঁড়ালো। জায়ান খুব সুন্দর করে চুল মুছে দিল। ওভাবেই তৃষ্ণাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসালো। হেয়ার ড্রায়ার দিয়ে তৃষ্ণার চুল শুকিয়ে দিল। তৃষ্ণা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা আবার কেমন জিনিস? এখানে আসার পর জায়ানকে ব্যবহার করতে দেখেছে, নিজে করেনি, আজ ওকেও ব্যবহার করাচ্ছে। এখন জিজ্ঞেস না করে তৃষ্ণা দেখেই বুঝতে পারলো এটা চুল শুকানোর যন্ত্র।